হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী। আজ আপনাদের পড়ে শোনাবো জাহানারা সিদ্দিকীর লেখা একটি গল্প, বেওয়ারিশ লাশ। শুনতে থাকুন। বেওয়ারিশ লাশ। শোনো, 10 নম্বর বিপদ সংকেত দিয়েছি। তুমি আজ কিছুতেই ঘরের বাইরে যাবে না। কেয়া আমার গতিবিধির ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো। উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলাম, একটু আগেই শুনলাম 8 নম্বর, 10 নম্বর হলো কখন? কেয়া বলল, এইমাত্র রেডিওতে শুনেছি ঘূর্ণিঝড় এগোচ্ছে আর বিপদ সংকেতও বাড়ছে। সাইমা কোথায়? ও ঘরে পুতুল খেলছে। জানালাগুলো ভালো করে বন্ধ করেছো? আমি দেখছি, তুমি বের হইও না কিন্তু। আমার তো একটু বের হতেই হবে। লঞ্চটা ঠিকমতো ঘাটে বেঁধে না রাখলে ডুবে যেতে পারি। তোমার কর্মচারীদের সেরকম নির্দেশ দিলেই তো পারো। তবুও নিজে গিয়ে একবার দেখে আসা ভালো। কেয়ার মুখে অসন্তুষ্টের ছাপ পড়ল। তোমাকে নিয়ে হচ্ছে এই সমস্যা, সবকিছু নিজে করতে চাও। ঠিক আছে, যাচ্ছ যখন যাও, তাড়াতাড়ি ফিরে এসো। ওকে আশ্বস্ত করে বললাম, ঝড় আসতে অনেক দেরি, কমপক্ষে ঘন্টা দুয়েক। কেয়া ঘুরে দাঁড়ালো। দেখি জানালা দরজাগুলো ঠিকমতো বন্ধ আছে কিনা। কেয়া আমার অফিস রুম থেকে বেরিয়ে গেল। আমি দেখলাম ও ফুলে ফুলে ছাওয়া লনটা পেরিয়ে বাংলোতে ঢুকলো। চমৎকার ব্রিটিশ প্যাটার্নের বাংলো। ঘন অরণ্যের গাছগাছালির ফাঁকে ফাঁকে অপার্থিব আলো ছায়ায় বাংলোটি দেখতে অপূর্ব লাগছে। জঙ্গলের মধ্যে ফরেস্ট অফিসারের বাংলো আর অফিস কাছাকাছি হওয়ায় খুব সুবিধে হয়েছে। কেয়াকে খুব একটা একা একা দিন কাটাতে হয় না, নইলে এ নির্জন অরণ্যে মানসিকভাবে খাপ খাওয়াতে ওর খুব কষ্ট হতো। আশ্চর্য, আমি নিজের কথা বলতে ভুলেই গেছি, কেবল কেয়ার কথাই ভাবছি। আমাদের 10 বছরের বিবাহিত জীবনে ওর প্রতি আমার আকর্ষণ একটুও কমেনি। ওকে গভীরভাবে ভালোবেসে বিয়ে করেছিলাম। এখনো নেশা কাটেনি। শুধু আমি কেন, এখনো কেয়ার প্রতি অনেক পুরুষেরই আকর্ষণ রয়েছে। ও শুধু সুন্দরী আর শিক্ষিতাই নয়, ওর কথা বলার ভঙ্গিতে এমন কিছু আছে যা পুরুষকে আকর্ষণ করে। মন্ত্রমুগ্ধের মতো কেয়ার চারপাশে ওরা কেবল ঘুরে বেড়ায়। কেয়াও নিজেকে রহস্যের আড়ালে ঢেকে রাখতে পছন্দ করে। বিশেষভাবে কাউকে প্রশ্রয় না দিলেও তাদের সুখ দুঃখ ভাগ করে নেয়। কেয়ার পুরুষ বন্ধুরা অনেক সময় ওকে ভুল বোঝে, এতে করে ওর খুব একটা যায় আসে বলে মনে হয় না। কেয়াকে নিয়ে আমি সবসময় টেনশনে ভুগি। জানি সে আমায় কখনো ছেড়ে যাবে না, আমার মতো করে কেউ তাকে ভালোবাসবে না। আমাকে ছাড়া সেও কাউকে ভালোবাসবে না। তবুও কেন জানি একটা আশঙ্কা সবসময় মনকে আচ্ছন্ন করে রাখে। এখানে আসার পর কেয়ার ছেলে বন্ধুরা আর ভিড় করে না। আমার আশঙ্কাও অনেকটা কেটে গেছে। কেয়া এখন শুধু আমার, একান্তই আমার। কেয়া ছাড়া আমি আমার জীবন কল্পনাও করতে পারি না। আর আমাদের ভালোবাসার ফসল ছোট্ট সাইমা, সে আমার বুকের সবটুকু দখল করে রয়েছে। আশ্চর্য, ওইটুকু মেয়ের কি সাহস! কথা নেই বার্তা নেই, হঠাৎ কালে চড় বসিয়ে দেয়। এরই নাম কি সুখ? জীবনে এর বেশি আর কি চাওয়া থাকতে পারে? ফোনটা বিশ্রী শব্দ করে বেজে উঠল। ধরতে যাব ঠিক সে সময় রিং থেমে গেল। জানালা দিয়ে বাইরে তাকালাম। চারিদিকে থমথমে পরিবেশ। অদূরে গাছপালা সব থমকে দাঁড়িয়ে রয়েছে ঝড়ের প্রতীক্ষায়। একটা ভয়াবহ বিপর্যয়ের আভাস পেলাম। ফোনটা আবার বেজে উঠল। রিসিভার তুলে বললাম, হ্যালো, ফিরোজ সাহেব বলছেন? অপর প্রান্তে মেয়েলি কণ্ঠস্বর। হ্যাঁ,
কথা বলছি। আপনি কি এখানকার ফরেস্ট অফিসার? হ্যাঁ, আপনি কে কথা বলছেন? এতদিন পর আমাকে কি আপনি চিনতে পারবেন? গলার আওয়াজ চেনা চেনা মনে হচ্ছে। কি রহস্যময় সংলাপ! কৌতূহল বেড়ে গেল। সত্যি বলছি, চিনতে পারছি না। চিনতে পেরেও না চেনার ভান করছেন না তো? কে আপনি? কণ্ঠস্বরের অধিকারিণী যেন হেয়ালি করতে ভালোবাসি। আমাকে কিন্তু একসময় তুমি বলে সম্বোধন করতেন। খানিকটা বিরক্তির ভাব দেখিয়ে বললাম, আমার স্মরণ শক্তি আপনার মতো প্রখর নয়, স্বীকার করছি। এবার যদি হেয়ালি রেখে নিজের পরিচয় দেন তাহলে খুশি হব। আপনাকে বলেছি না আমাকে তুমি? ঠিক আছে, এবার বলো তুমি কে? মেয়েটা যেন আমার কথা শুনছে না, আপন মনে বলে যাচ্ছে, আজকের সন্ধেটা কি সুন্দর তাই না? ঝড় আসবে আসবে করছে। জানেন, একসময় আমি ঝড়কে খুব ভয় পেতাম। হ্যাঁ, এখন আর পাই না। এখন বরং এরকম সময় বাইরে বেরিয়ে প্রকৃতির সঙ্গে এক হয়ে যেতে ইচ্ছে করে। আমি একটু নার্ভাস হয়ে পড়লাম। এ কোন পাগলির পাল্লায় পড়লাম? কি সব অদ্ভুত কথাবার্তা বলছে কঠিন স্বরে। বললাম, কে তুমি? রিসিভারের অপর প্রান্তে মেয়েটি হাসতে হাসতে বলল, ভয় পাচ্ছেন আমাকে? আপনার কি মনে আছে সেই বৃষ্টি ভেজা রাতের কথা? সেদিন আমি খুব ভয় পেয়েছিলাম। চারিদিকে ঘন অরণ্য, দূরে শেয়ালগুলো ডাকছিল, টিনের চালে বৃষ্টির ঝমঝম শব্দ। আদিম অরণ্যের চেয়ে আমি আপনাকেই বেশি ভয় পেয়েছিলাম। উফ, কি ভয়াবহই না ছিল সে রাত! আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। ভোরবেলা যখন বেরিয়ে এলাম আপনার ফরেস্ট বাংলো থেকে, সামনে একটা কামিনী গাছের দিকে অনেকক্ষণ এক দৃষ্টে তাকিয়েছিলাম। থোকা থোকা সাদা ফুলে ভরেছিল গাছটা নিচটা। শীতে কাঁপছিলাম আমি। কান্নায় ভেঙে পড়েছিল আমার দেহ আর মন। পেছনের জানালা দিয়ে মুখ বাড়িয়ে আমাকে তাড়াতাড়ি চলে যেতে বলেছিলেন। আপনার ভয় ছিল কেউ যদি আবার দেখে ফেলে। মেয়েটির কথা শুনে সমস্ত শরীর অবশ হয়ে আসছিল। এত বছর পরে এ কার কণ্ঠস্বর? আমি তো প্রায় ভুলেই গিয়েছিলাম। হ্যাঁ, এখন স্পষ্ট মনে পড়ছে। ও কামিনী গাছটার কাছে গিয়ে দাঁড়িয়ে কাঁদছিল। আমি ভাবছিলাম, কি বিপদ, ও চলে যাচ্ছে না কেন? প্রচন্ড টেনশন নিয়ে অপেক্ষা করছিলাম আর ভাবছিলাম কত শিগগির ও বিদায় নেবে। বলা যায় না কখন কে এসে পড়ে। আমার এক বন্ধুর জীবনে এরকম একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল। মেয়েটি সাগ্রহে রাজি হয়ে ওর ফ্ল্যাটে এসেছিল। পরে লোকজন জড়ো করে এমন হইচই শুরু করে দিয়েছিল যে শেষ পর্যন্ত বাধ্য হয়ে তাকে ওই মেয়েটিকে বিয়ে করতে হয়েছিল। এজন্য এ ধরনের লোকজনের সঙ্গে ওঠা বসা করা মাঝে মাঝে খুব বিপজ্জনক ব্যাপার হয়ে দাঁড়ায়। যাতে ওঠার জন্য ওরা যে কোনো ধরনের নোংরা কৌশল খাটাতে পেছপা হয় না। ভাবতেই আমার সমস্ত শরীর কেমন যেন করে উঠল। কি সর্বনাশ! এরা আমাকে এরকম কোনো ফাঁদে ফেলে আবার জোর করে বিথির সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করবে না তো? অসম্ভব, সে আমি কিছুতেই হতে দিতে পারি না। বিথি কি করে আমার বউ হবে? ওর কি যোগ্যতা আছে যে আমার জীবন সঙ্গিনী হবার মর্যাদা পেতে পারে? তাছাড়া ওর আর আমার মানসিকতায় অনেক ব্যবধান। ও কি পারবে আমার অনুভূতিগুলো বুঝতে? ওর সঙ্গে কথা বলারই বা কি থাকতে পারে? ভাগ্য ভালোই বলতে হবে। বিথি সেদিন আমাকে সেরকম ভাবে কোনো ফাঁদ পেতে ধরার চেষ্টা করেনি। মেয়েটিকে সেজন্য আমার ভালোই লেগেছিল। একেবারে সরল সহজ মেয়ে।
কি ব্যাপার, চুপ করে আছেন কেন? ফোনের অপর প্রান্তে মেয়েটির কণ্ঠস্বরে বিদ্রুপ ঝরে পড়ল। আমাকে চেনার আগ্রহ এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল আপনার? আশ্চর্য, এত সুন্দরভাবে কথা বলার ছলা কলা ও কিভাবে শিখল? এ সত্যি কি বিথি না অন্য কেউ? কিন্তু ও না হলে এসব কথা জানলই বা কি করে? সত্যি সত্যি বিথি বলে মনে হচ্ছে। চাপা গলায় বললাম, বিথি, তুমি হঠাৎ এতদিন পর কি মনে করে? বিথি হাসল, বলল, যাক, বাঁচা গেল, চিনতে পেরেছেন তাহলে। প্রয়োজন আছে তাই ফোন করেছি। আমার কাছে তোমার কি প্রয়োজন? সেটা আমি সামনাসামনি দেখা হলেই বলবো। সামনাসামনি মানে? সহজ কথাটা আপনার কাছে এত জটিল মনে হচ্ছে কেন? সামনাসামনি মানে আমি এখনই আসছি। আমি চমকে উঠে বললাম, কোথায় আসছো? বিথি সহজ গলায় বলল, কেন, আপনার অফিসে। আমার অফিসের খোঁজ পেলে কি করে? সেটা জানা কি খুব কঠিন? আপনার বাংলোর পাশেই ছোট্ট ছিমছাম অফিস রুম। আপনার সুন্দর ফুটফুটে মেয়ে আর স্ত্রী যেখানে রোজ বিকেলে লোনে বসে থাকে তার কাছাকাছি। কি সর্বনাশ! এই যে দেখছি ভেতরে ভেতরে সব খবর নিয়েছি। তুমি এত সব জানলে কি করে? খবর নিয়েছি। কি চাও তুমি আমার কাছে? বিথি মিষ্টি করে উত্তর দিল, এতদিন পর কথা হলো, কেমন আছে জিজ্ঞাসা করবেন না? ন্যাকামো দেখে গা জ্বলে গেল। ওসব ফালতু কথা রাখো, কি চাও স্পষ্ট করে বলো। কিছু নিশ্চয়ই চাই। কি চাই তা সামনাসামনি বলবো। আপনি অফিসে আমার জন্য অপেক্ষা করুন, আমি আসছি। এখন ঝড় আসছে, আমি বাড়ি যাব। বিথির গলায় হাসির আভাস। আমি কি তবে আপনার বাড়ি আসবো? শোনো বিথি, সত্যি করে বলো তো কি চাও? এই মুহূর্তে চাই আপনি অফিসে থাকুন। আমার পক্ষে তা সম্ভব নয়। আমি জানি অফিসে বসে আপনি আমার জন্যই অপেক্ষা করবেন। যাকগে, অন্ধকার হয়ে আসছে, আমি আর দেরি করতে চাই না, আসছি। লাইনটা কেটে গেল। আমার হাতে তখনও রিসিভার। হঠাৎ প্রচন্ড একটা দমকা বাতাসের ঝাপটা টিনের চালটা কাঁপিয়ে ঝড়ের আগমনের সংবাদ জানিয়ে দিয়ে গেল। বাইরের বারান্দায় এসে দাঁড়ালাম। আবার নিস্তব্ধ হয়ে গেছে প্রকৃতি। অন্ধকার গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে। অদূরে অরণ্যের বুকে ঘুটঘুটে অন্ধকার দানা বেঁধে উঠেছে। বিথি কি সত্যি আসবে? কি চায় ও? হঠাৎ এই ঝড়ের রাতে ও কেন দেখা করতে চায় আমার সঙ্গে? সেই বিথি, নিষ্পাপ চেহারার 15-16 বছরের শ্যামলা মেয়েটি। ঘন কালো অসহায় দুটো চোখ, কোকড়ানো চুল, দুর্বার বন্য আকর্ষণ ওর দেহের খাঁজে। দেখা মাত্র আমার রক্তের শিরায় শিরায় আগুন জ্বলে উঠেছিল। তখন সদ্য ফরেস্ট অফিসার হিসেবে যোগ দিয়েছি। পাহাড়ি এলাকার ঝোপঝাড় জঙ্গলের মধ্যে ছিল আমার অফিস কাম বাংলো। বিথি এসে দাঁড়িয়েছিল মিনতি ভরা চোখে। আমার বাবা দুশ্চিন্তা করে করে অসুস্থ হয়ে পড়েছেন, শুধু আপনি তাকে বাঁচাতে পারেন স্যার। আমার দু চোখ তখন বিথির শরীরের অসমতল উপত্যকায় ঘুরে বেড়াচ্ছিল। কি দরকার আমার এসব সমস্যার কথা শুনে? আমার মধ্যে ভোগের বাসনা তখন তীব্র হয়ে উঠেছে। বললাম, তোমার বাবা কর্তব্যে তো অবহেলা করেছে, ঠিক মতো গার্ড দেয়নি। বন থেকে ওই রাতে অনেক কাঠ চুরি হয়ে গেছে।
বিশ্বাস করুন স্যার, আমার বাবা সে সময় অসুস্থ ছিলেন। এসব ফালতু অজুহাতে কাজ হবে না। কার্ডগুলো কেন চুরি হলো সে রিপোর্ট তো আমাকে পাঠাতে হবে। তোমার বাবার গার্ড দেওয়ার কথা, তার উপর সমস্ত দায়ভারই চাপবে। স্যার, আপনি আমাদের বাঁচান। আপনি খোঁজ নিয়ে দেখুন তখন তিনি সত্যি অসুস্থ ছিলেন কিনা। আমি প্যাঁচ কষতে থাকলাম। যদি অসুস্থই ছিলেন তাহলে অফিসে খবর দেননি কেন? ওর জায়গায় অন্য কাউকে দায়িত্ব দিতাম। স্যার, আপনি বলুন কাকে দিয়ে খবর পাঠাবেন? ঘরে আমার ছোট্ট দুটো বোন আর পঙ্গু মা। কি মুশকিল সেই দারিদ্রের প্যানপেনানি। এই উঠতি যৌবন ভরা মেয়ের মুখে এসব কথা কি মানায়? আমি এখন ওর সঙ্গে অন্য কথা বলতে চাই। মেয়েটিকে কি করে মনের বাসনা প্রকাশ করা যায়? একটু স্নেহ ভরা কণ্ঠে কথা বলবো। ওর বাবাকে রেহাই দিলে কৃতজ্ঞতায় সে কি নিজেকে এসে ধরা দেবে, নাকি সময় নষ্ট না করে সরাসরি প্রস্তাব দেব? চিড়িয়া এখন আমার হাতের মুঠোয়। ওকে আমি যে প্রস্তাব দেব ওর না মেনে উপায় নেই। সমস্যাটা হচ্ছে কিভাবে অগ্রসর হব। সরাসরি বললেই বা ক্ষতি কি? ও তো আর অভিজাত ঘরে লেখাপড়া জানা মেয়ে নয় যে সে কি ভাবলো না ভাবলো তাতে আমার কিছু যাবে আসে না। ও হচ্ছে স্রেফ একটা ভোগের সামগ্রী, দাম দিয়ে কিনে নেব। ওর বাবাকে যে অভিযোগে বরখাস্ত করেছি সেটা প্রত্যাহার করা আমার কোনো ব্যাপারই না, কিন্তু বিনিময়ে বিথিকে আমার চাই। স্যার, চমকে ফিরে তাকালাম। বললাম, ও রঘুবীর? হ্যাঁ স্যার, খুব ঝড় আসছে। আপনি বলেছিলেন লঞ্চটা ঠিক মতো ভেড়ানো হয়েছে কিনা দেখতে যাবেন। হ্যাঁ চলো। না থাক, শোনো, এখানে একজন আসবে, এখন আমি যেতে পারবো না। এই ঝড়ের মধ্যে কে আসবে? না, আমি আসলে বলতে চাইছি এই সময় আমার অফিস ছেড়ে যাওয়াটা ঠিক হবে না। কখন কে আসে বলা যায় না। বিভিন্ন লোকের বিভিন্ন রকমের সমস্যা থাকতে পারে। আর শোনো, তুমি গিয়ে লঞ্চটা ভালো মতো দেখে বাড়ি চলে যাও। আমি বরং আপনাকে যাবার সময় খবর দিয়ে যাব। না, প্রয়োজন নেই। আমি একটু পরেই বাসায় যাব, শরীরটা ভালো লাগছে না। তুমি লঞ্চটা দেখে শুনে সোজা বাড়ি চলে যাও। ঠিক আছে স্যার। রঘুবীর চলে গেল। ভালোই করেছি, একটু খুব জরুরি কথা মনে করিয়ে দিয়ে গেছে। এখন যেভাবেই হোক কেয়ার অফিসে আসা ঠেকাতে হবে। এমনিতেও সহজে আসে না, কিন্তু এই ঝড়ের কারণেই বোধহয় আজ সন্ধ্যায় এসেছিল। বিথি আসছে, এমন সময় যদি কেয়া এসে পড়ে কি বলবো? অফিসের চতুর্থ শ্রেণীর কর্মচারী, কিন্তু এ ঝড়ের রাতে কেন? কেয়ার একটা সিক্স সেন্স আছে, ওর সেই সেন্সটা এত প্রবল যে সবকিছু চোখের দিকে তাকিয়ে যেন বুঝে ফেলে। আমার দিকে তাকিয়ে ও সব বুঝে ফেলবে না তো? ও যেরকম অভিমানী আর আদর্শবাদী মেয়ে, কিছু একটা আঁচ করলেই সারা জীবনের জন্য ওর সঙ্গে এই সুন্দর সম্পর্কটা শেষ হয়ে যাবে। অসম্ভব, কিছুতেই সেটা হতে দেওয়া যাবে না। কেয়ার কাছ থেকে ব্যাপারটা কিভাবে আড়াল করা যায়? বিথি আর সময় পেল না। আজ রাতে না এলে কি তার চলতো না? দিনের বেলা হলে সহজে কিছু একটা অজুহাত দাঁড় করানো যেত। বাড়ির দিকে পা বাড়াতেই আর একটা দমকা বাতাস বয়ে গেল। বাতাসের বেগ কেবলই বাড়ছে, গাছের ডালপালা সজোরে দুলছে। কেয়া বেতের চেয়ারে বসে দূরের বনের দিকে তাকিয়েছিল। আমার ডাকে ফিরে তাকিয়ে বলল, যাক, তুমি যাওনি বাইরে? যা চিন্তায় ছিলাম। না, বাতাসের বেগ বাড়ছে,
এ সময় বেশি দূরে যাওয়াটা ঠিক হবে না। তবে আমার অফিসে আরো কিছুক্ষণ থাকতে হবে। এ সময় অফিসে আবার কেন? এখনই তো অফিসে থাকা উচিত। টেলিফোনে কখন কি জরুরি মেসেজ আসে। তুমি বরং ভেতরে গিয়ে দরজা বন্ধ করে সাইমার কাছে থাকো, খুব ভয় পেতে পারি। বাতাস পারলে তুমি অফিসের দরজা ভেতর থেকে বন্ধ করে দিও। ঠিক আছে, আমাকে নিয়ে অযথা চিন্তা করো না। হ্যারিকেনটা জ্বালিয়ে দিয়ে গেছে তো? ওসব নিয়ে মাথা ঘামিয়ে না, আমি যাচ্ছি। আমি লনে নেমে হাঁটতে শুরু করলাম। গার্ডকে সঙ্গে রেখো, বুঝলে? কেয়া পেছন থেকে চেঁচিয়ে বলল। ওর কণ্ঠে মমতার ছোঁয়া মায়ের কথা মনে করিয়ে দেয়। মা যেমন করে আমাকে বেঁধে রাখতেন, তার স্নেহ, মমতা, উৎকণ্ঠা আর ভালোবাসা দিয়ে কেয়া অনেকটা সেরকমই। কেয়াকে ছাড়া আমার জীবন অর্থহীন। কেয়াই আমার অস্তিত্ব, আমার সবকিছু। আমার কাছে সে হচ্ছে আলটিমেট ওম্যান। বিথির মধ্যে কি ছিল? শুধু তীব্র আকর্ষণ, যা কেবল শরীরকে কেন্দ্র করে ঘুরপাক খায় আর শরীরের চাহিদা মিটে গেলে ফুরিয়ে যায়। একটা আদিম উন্মাদনা। অথচ কেয়া ও আমার ভালোবাসার স্বরূপ অন্যরকম। আমরা একে অপরকে বেশ বুঝতে পারি, সুখ দুঃখগুলো ভাগাভাগি করে নিতে পারি। বিথিকে আমি শুধু কামনার ভোগ্য বস্তু হিসেবে চেয়েছিলাম। সেই রাতে সামন্ত প্রভুর মতো তার সঙ্গে আচরণ করেছিলাম, আর দাসীর মতো তাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। প্রয়োজন মিটে যাওয়ার পর তার কথা মনে রাখিনি। এরপর অনেক দিন কেটে গেছে। আজ হঠাৎ এতদিন পরে সে কেন আসতে চাইছে? আমি কি বিথির জন্য অপেক্ষা করব? মেয়েটার নিষ্পাপ চোখ দুটো আমার চোখের সামনে ভেসে উঠল। জীবন সম্পর্কে তখনও ওর কোনো কঠিন অভিজ্ঞতা হয়নি, নইলে সে রাতে আমার নির্দেশ পালন করে বাড়িতে এসে এত কাঁদছিল কেন? আমি ওকে সান্ত্বনা দিয়ে বলেছিলাম, শোনো, এতে এত কান্নাকাটি করার কি আছে? এটা পৃথিবীর নিয়ম। কিছু পেতে হলে কিছু দিতে হয়। আমি বাজে মেয়ে নই। তবে এলে কেন? আমি তো তোমাকে জোর করিনি। আমার বাবার চাকরিটা চলে গেলে আমরা না খেতে পেয়ে মারা যাব। তাহলে মনে করো যে তুমি একটা মহৎ কাজ করেছো, পুরো পরিবারটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছো। বিথির চোখে তীব্র ঘৃণার দুটি খাঁচাবন্দি পশুর মতো ফুঁসে ওঠে। হঠাৎ বলল, আপনি আমাকে অসহায় পেয়ে এখানে আসতে বাধ্য করেছেন, আমি কখনো ভুলবো না। বাহ, চমৎকার কথা শিখেছো দেখছি। লেখাপড়া কিছু জানো মনে হচ্ছে। স্কুলে গেছো কখনো? বিথির চোখে জল, কিন্তু কণ্ঠস্বর ঝাঁঝালো। ক্লাস 5 অব্দি পড়েছি। তোমার বাবা যাতে খুব শিগগির চাকুরিতে জয়েন করতে পারেন তার ব্যবস্থা করছি। আমার তো সব কিছু শেষ হয়ে গেল। মনে মনে বিরক্ত হলাম। যত সব অসুস্থ মানসিকতা। আবার একটা বাতাসের ঝাপটা সরাসরি মুখে এসে আঘাত করলো। সমস্ত বনভূমির উপর দিয়ে একটা শোঁ শোঁ আওয়াজ বয়ে যেতে থাকলো। বিথি আসছে না কেন এখনো? ও কি সত্যি আসবে নাকি মিছিমিছি ভয় দেখাচ্ছে? ও না এলে বেঁচে যেতাম। ঝড়ের জন্য ও যদি আটকে পড়ে তাহলে ভালোই হয়। সেই মাদকতাময় বিথি কি আগের মতোই আছে, নাকি বদলে গেছে? দুটো চোখ আর অপরূপ লাবণ্যময় মুখশ্রী এখনো কি সেরকম আছে? ওর মধ্যে যে বন্যতা, আদিমতা আর উচ্ছলতা দেখেছি, সেটা কি আজও আমার মধ্যে যে পশু ঘুমিয়ে আছে তাকে জাগিয়ে দেবে? তাহলে তো আরো বিপদ দেখছি।
আচ্ছা, কেয়া তো বাংলার দরজা বন্ধ করে দিয়েছে। সন্ধ্যার অন্ধকার যেরকম ঘনিয়ে আসছে, বিথি এলেও তাকে দেখা যাবে না। এই নির্জনে বিথির সঙ্গে আজও যদি চমৎকার কিছু সময় কাটাই, তাতে কি এসে যায়। জীবনের সুন্দর আনন্দময় মুহূর্ত সচরাচর আসে না। সেটা যখন নিজেই হাতের মুঠোয় এসে ধরা দিচ্ছে, আমি সে সুযোগের সদ্ব্যবহার করব না কেন? এতে তো কোনো ক্ষতি হচ্ছে না। তবে না না, কেয়াকে এভাবে ধাপ্পা দেওয়াটা ঠিক হবে না। ও যদি জানতে পারে, তাহলে আমার সাজানো সংসার তছনছ হয়ে যাবে। এত বড় রিস্ক নেওয়াটা ঠিক হবে না। বাতাসের তীব্র ঝটকায় এক গাদা ধুলো আর শুকনো পাতা উড়ে এলো। ঝড়ের বেগ ক্রমেই বাড়ছে। বাতাসের ঝাপটা বারবার মুখে এসে আঘাত হানছে। খোলা দরজাটা সশব্দে বাড়ি খাচ্ছে। আর বাইরে অপেক্ষা করা ঠিক হবে না। ঘরে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলাম। বাইরে বাতাসের একটা অদ্ভুত সনসন শব্দ ক্রমেই জোরালো হয়ে উঠছিল। খুব শিগগিরই ঝড় আঘাত হানবে। দরজায় কিসের যেন শব্দ। বাতাসের ঝাপটা? না, সেরকম শব্দ নয়। কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে। তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলাম। অন্ধকারে একটা নারীর অস্পষ্ট ছায়া মূর্তি চোখে পড়ল। বাতাসে আঁচল দুলছে, তার অবিন্যস্ত চুলগুলো উড়ছে। ইতিমধ্যে বাতাসের বেগ বেশ বেড়েছে। বাইরে দাঁড়ানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিথি ঢুকতেই দরজাটা ভেতর থেকে আবার বন্ধ করে দিলাম। হ্যারিকেনের আলোটা বাড়িয়ে দিয়ে এই প্রথম ওর দিকে তাকালাম। পর মুহূর্তে ভয়ানক চমক খেয়ে উঠলাম। সে কি সেই বিথি? কোথায় সে নিষ্পাপ লাবণ্য মুখ? কোন বিথি? সেকে তো আমি চিনি না। এই চেহারার ছাপ পড়েছে আদিম পেশারত কোনো এক নারীর। কোথায় সে লাবণ্য? কোথায় সে নিষ্পাপ দৃষ্টি? আর কোথায় বা সেই তীব্র বন্য আকর্ষণ? আমার সামনে যে বিথি বসে রয়েছে, সে যেন এক স্থূলতার প্রতিমূর্তি। একটা জরির পাড়ের টুকটুকে লাল রঙের সস্তা শাড়ি পরনি, চোখে গাঢ় কাজল, ঠোঁটে লিপস্টিক, হাতে একটা রংচটা ঝোলানো ব্যাগ, সর্বাঙ্গে অপরিসীম ক্লান্তির ছাপ। হে কে? কেন এসেছে আমার কাছে? কি চায় ও? না, ওর সঙ্গে খুব অন্তরঙ্গ হওয়া চলবে না। ওকে বুঝিয়ে দিতে হবে ওর উপস্থিতি বা সান্নিধ্য আমার কাছে কাম্য নয়। মুখে যথাসম্ভব বিরক্তির ভাব ফুটিয়ে তুলে জিজ্ঞাসা করলাম, এত ঝড় বৃষ্টির মধ্যে কি মনে করে এখানে এসেছো? বিথি হাসল। কি কুৎসিত হাসি! বলল, কালই ফিরে যেতে হবে, তাই ঝড় বৃষ্টির পরোয়া করলে আমার চলে না। কি এমন জরুরি ব্যাপার শুনি? খুব সমস্যায় পড়েছি। আজকাল আর আগের দিন নেই, বুঝতেই পারছেন। এই ব্যবস্থায় রূপ যৌবন সম্বল। এখন রূপে ভাটা পড়েছে, টাকা কামানো খুব মুশকিল। ব্যঙ্গ করে বললাম, খুব ভালোই আছো মনে হচ্ছে, এ ব্যবসায় তো খাটুনি নেই। বিথি শ্লেষের হাসি হেসে বলল, এ ব্যবসায় তো আপনি আমাকে নামিয়েছিলেন, সেদিক থেকে আপনি আমার ওস্তাদ, নমস্য ব্যক্তি। আমি হতবাক হয়ে ওর দিকে তাকালাম। আমি আমি আবার কখন তোমাকে এসো? আপনি আমার প্রথম গ্রাহক, তবে কাইন্ডে পেমেন্ট করেছিলেন, ক্যাশে নয়। তাই তো আপনার কাছেই আমার হাতে খড়ি। কি আশ্চর্য! বিথির মুখে এ কি ভাষা! এত কথা সে শিখলো কোথা থেকে? এর সঙ্গে সতর্কভাবে কথা বলতে হবে দেখছি। বললাম, ব্যবসায় তাহলে ভাটা পড়েছে, তা আমি কি করতে পারি?
বিথি কি তার প্রতি আমার বিতৃষ্ণা টের পেয়েছে, নাকি আমার কথাবার্তার ধরন ওর ইগোতে লেগেছে? তাচ্ছিল্য ভরে বলল, টাকার অভাব না হলে কি আপনার মতো লোকের কাছে আসি? আমার সমস্ত শরীরের রক্ত গরম হয়ে উঠল। কি বললে? আমার সম্পর্কে এ ধরনের কথা বলার সাহস তুমি পেলে কি করে? সেই সাহসটাই আপনার কাছেই পাওয়া। আমার কাছে? হ্যাঁ, আপনি। এবার শুনুন, লেনদেনের খেলায় কিছু পেতে চাইলে কিছু দিতে হয়, তাই না? স্পষ্ট করে বলো, তুমি কি চাও? আমার আপাতত 1010 টাকা হলেই চলবে। অবশ্য এরপর প্রয়োজন হলে যে আসবো না সেরকম কথা দিচ্ছি না। এর মানে কি দাঁড়ায় তা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমিও আপনার মতো স্পষ্ট কথা বলতেই ভালোবাসি। মাই গড, ব্ল্যাকমেইল! সেই অতীত জীবনের ক্ষণিক দুর্বলতার সুযোগ নিয়ে বিথি এসেছে এতদিন পর আমাকে ব্ল্যাকমেইল করতে। ও যদি একবার আমাকে মুঠোর মধ্যে ধরতে পারে তাহলে আর নিষ্কৃতি নেই, একদম ফতুর করে ছাড়বে। একবার এ ফাঁদে পা দিলে আর রক্ষে নেই। বিদ্রুপের হাসি হেসে বললাম, পাগল হয়েছে নাকি? তোমাকে আমি কেন টাকা দিতে যাব? তোমার কাছে আমার আর কি পাওয়ার আছে? আপনি নিজেরটাই সবসময় চিন্তা করেন, এর বাইরে কিছু ভাবতে পারেন না। দাবার ছোক যে বদলে গেছে সেটা বোঝার ক্ষমতাও দেখছি আপনার নেই। ও এমন ভাবে কথা বলছে যেন আমি একটা আস্ত গবেট। রাগে সমস্ত শরীর কাঁপতে শুরু করলো। কিন্তু না, এখন মাথাটা ঠান্ডা রাখতে হবে। কি বলতে চাও তুমি? সহজ ভাষায় বলতে গেলে ব্যাপারটা দাঁড়াচ্ছে অনেকটা এরকম। আপনার প্রয়োজনে আজ আমি আসিনি, এসেছি আমার নিজের প্রয়োজনে। কেন আমি তোমার প্রয়োজনের কথা ভাববো? কারণ সেদিন রাতে আমি আপনার প্রয়োজন মিটিয়েছিলাম। সেটা ছিল একটা কিছু পাওয়ার বিনিময়ে। সেদিন আমি ছিলাম অসহায় আর আপনি তার সুযোগ নিয়েছিলেন। আজ আপনি অসহায় আর আমি ফায়দা লুটতে এসেছি। আমি অসহায়? তোমার কি মাথা ঠিক আছে? বিথি বাংলোর দিকে মুখ করে ঘুরে বসলো, তারপর কদর্যভাবে হেসে বলল, আপনার বউ আর মেয়েটা খুব সুন্দর। আপনাকে দেখলে সত্যিই হিংসে হয়। কি সুখী পরিবার! আর আমার কথা একবার ভাবুন, নিয়তির কি অবিচার! এই ঝড় বৃষ্টি পেরিয়ে সে টাকার ধান্দায় আপনার মতো জঘন্য একটা লোকের কাছে এসেছি। কত কলা কৌশল খাটিয়েই না টাকা আদায়ের প্রচেষ্টা চালাচ্ছি। আমার বুকের ভেতরটা কাঁপছে। মুখে সাহস দেখিয়ে বললাম, আমার স্ত্রী তোমার কথা বিশ্বাস করবে না। বিথি রহস্যময় ভঙ্গিতে হাসল। ও জানে পরিস্থিতি ওর হাতের মুঠোয়। ঠিক আছে, ওকে বলে দেখি। আমি স্তম্ভিত হয়ে গেলাম। বিথির মুখে এসব কি শুনছি? মনে হয় এসব নোংরা কাজ থেকে থেকে আর অনেক লোকের সংস্পর্শে এসে এ শ্রেণীর মেয়েরা এ ধরনের হঠকারী কথাবার্তা বলতে শেখে। এ বিথি আর সেই বিথি নেই। খুব কৌশলে মোকাবিলা করতে হবে এর সঙ্গে। বললাম, এত টাকা আমার কাছে নেই, খুব বেশি হলে তোমাকে 1000 টাকা দিতে পারি। বিথি তাচ্ছিল্যের হাসি হাসল। আপনার মতো গণ্যমান্য লোকের পক্ষে এত কম দেওয়া তো অসম্মানজনক ব্যাপার। ঘরের দরজাটা সশব্দে কেঁপে উঠল। বাইরে ঝোড়ো হাওয়া শোঁ শোঁ গর্জন শুরু হয়েছে। বাতাস ধীরে ধীরে মাতাল হয়ে উঠেছে। এক আদিম ইচ্ছা আমার মাথায় চাড়া দিয়ে উঠল। এই ঘৃণ্য কুৎসিত মেয়ে লোকটার হাত থেকে যেমন করেই হোক আমাকে রেহাই পেতে হবে।
কিন্তু কিভাবে? আচ্ছা, টাকাটা দিতে যদি রাজি না হই? বলা যায় না, সেই ক্ষেত্রে ও হয়তো ঘটনাটা অফিসে লোকজনের কাছে ফাঁস করে দিতে পারে। এর কোনো মান সম্মানের জ্ঞান নেই, যা খুশি তাই করতে পারে, যত খুশি তত নিচেও নামতে পারে। এটা তো ওর মূলধন। এত বড় একজন অফিসারের এককালের শয্যা সঙ্গিনী হবার মতো গর্বের বিষয়টা কি ও চেপে রাখবে? ছি ছি, সেক্ষেত্রে অফিসে সবার চোখে আমি কত নিচুতেই নেমে যাব। ওরা আমাকে এত শ্রদ্ধার চোখে দেখে। তাছাড়া কেয়া ওদের চোখে করুণার পাত্রী হয়ে দাঁড়াবে। কে আমার ভালোবাসা, আমার স্ত্রী, আমার কন্যার মা, ওকে আমি কিছুতেই এরকম একটা অসম্মানজনক অবস্থাতে নামাতে পারি না। কিন্তু বিধি যদি সত্যি সত্যি সুযোগ বুঝে কেয়ার কাছে গিয়ে হাজির হয়, ওর যা ভাবভঙ্গি, তাতে মনে হয় ওটাই সে করবে। অসম্ভব, আমি হতে দিতে পারি না। কিন্তু এখন আমি এর হাতের মুঠোয় ধরা পড়েছি। ও আমাকে নিয়ে যেমন ইচ্ছে তেমন খেলাতে পারে, একেবারে নিঃস্ব রিক্ত করে ছেড়ে দিতে পারে। কিভাবে এর হাত থেকে পরিত্রাণ পেতে পারি? বারবার একটা অলক্ষণে চিন্তা মনকে আচ্ছন্ন করে ফেলতে শুরু করলো। আমার মাথায় কি ভয়াবহ চিন্তা উকি দিচ্ছে। নিজেকে সামলে নিলাম। না না, হতে পারে না। কিন্তু এছাড়া আমার তো আর অন্য কোনো বিকল্প পথ নেই। সারা জীবন কি এর হাতে বন্দি হয়ে থাকতে হবে? আমার সুখের সাজানো সংসার, সামাজিক সম্মান সব ধুলোয় লুটবে? আমি হতে দেব না। এটা তো মোক্ষম সময়, এত চমৎকার সুযোগ আর হয়তো কখনো আসবে না। আর ঝড়ের রাতে সবাই ঘরে রয়েছে। এই সময় আমি যা করি না কেন কারো দেখে ফেলার ভয় নেই। এখনই সুবর্ণ সুযোগ। এ সুযোগ হাতছাড়া করা বোকামি হবে। তবে ও যাতে টের না পায়, সেই জন্য ওর সঙ্গে এক ধরনের খেলা খেলে যেতে হবে। ওর মধ্যে বিন্দুমাত্র সন্দেহের উদ্রেক যাতে না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আড়ষ্টতা ঝেড়ে ফেলে বললাম, টাকা নেওয়ার পরেও যে তুমি আমার স্ত্রীকে বলে দেবে না, তার কি নিশ্চয়তা আছে? তোমার বাবার সব ঝামেলা মিটিয়ে দিয়েছিলাম। ওটা যে এমন কিছু বিরাট ব্যাপার ছিল না, এখন তো আমি বুঝি। আপনি স্রেফ পেঁচে ফেললেন আমাকে। অবশ্যই ছিল। ওকে ইচ্ছে করলে আমি চুরির কেসে ফাঁসিয়ে দিতে পারতাম। বিথি এমন ভাবে আমার দিকে তাকালো যেন আমি একটা ঘৃণ্য জীব। সেটা করলে অন্যায় ভাবেই করতেন। আর এরকম কথা যদি আপনি বলেন, তাহলে আমিও বলি, সে রাতে চিৎকার দিয়ে লোক জড়ো করে আপনাকে ফাঁসিয়ে দিতে পারতাম। তা তো আমি করিনি। বাহ, এখন মনে হচ্ছে বিরাট মহত্ব দেখিয়েছিলে। তাহলে শোনো, আমি বরং তোমার একটা উপকারই করেছিলাম। তুমি এ লাইনেরই মেয়ে ছিলে, তা না হলে এ নোংরা পথে পা বাড়তে গেলে কেন? আমি তো শুধু তোমার লজ্জাটা ভেঙে দিয়েছিলাম। আমি নোংরা? আচ্ছা ঠিক আছে। বিদ্রুপের হাসি ঝলসে উঠল বিথির কণ্ঠে। কিন্তু যে আমাকে হাত ধরে এর নোংরা পথে নামিয়েছিল, সে নিজে কি? আমি বললাম, তোমার ভাগ্যে এর চেয়ে ভালো আর কি বা ছিল? বেশি হলে না হয় একটা পিয়নের বউ হতে পারতে। সেটা হবারও উপায় ছিল না। সে রাতের ঘটনা পাড়াপড়শি সবাই জেনে গিয়েছিল। এসব কথা চাপা থাকে না। তাই নাকি? কই, আমি তো কিছু শুনিনি। আপনাকে বলবে? আর কিছুদিন পরেই তো আপনি বদলি হয়ে অন্য কোথাও চলে গেলেন। যাকগে সে কথা। একটা মজার কথা শোনাই আপনাকে। নিজের যে পরিবারকে আমি ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলাম,
বলে আপনি মনে করেন, তারাই পরে আমাকে ঘৃণার চোখে দেখতে শুরু করেছিল। একসময় সে সংসারেও আমার ঠাঁই হয়নি। বৃথির ঠোঁটে তিক্ত হাসি, কি বিশ্রী লাগছে ওকে দেখতেই। কিন্তু ওর শেষের কথাগুলো শুনে খানিকটা করুণার উদ্রেক হলো। বেচারি, সত্যিই তো, কি বা জীবনে ওর পেল? কারো কাছ থেকে শ্রদ্ধা ভালোবাসা পাইনি কখনো। ওর প্রতি নিষ্ঠুর হতে আর ইচ্ছে করছে না। একবার শেষ চেষ্টা করে দেখলে কেমন হয়? বলা যায় না, হয়তো মনের অজান্তে এখনো ওর মধ্যে কিছুটা দয়া মায়া থাকলেও থাকতে পারে। বললাম, বিথি, আমি যা করেছিলাম তার জন্য আমাকে ক্ষমা করো। তোমার এরকম দুরবস্থা হবে আমি স্বপ্নেও ভাবিনি। বিথি উদাস দৃষ্টিতে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। ক্লান্ত স্বরে বলল, কেউ কারো কথা ভাবে না, সবাই নিজেকে নিয়েই ভাবে। সেজন্য আপনার আফসোস করার কিছু নেই। থাকবে, কাজের কষায় আসা যাক। টাকাটা কি কাল দিতে পারবেন? তাহলে কাল দুপুরের বাসে আমি চলে যেতে পারতাম। কি জঘন্য মেয়ে, টাকা ছাড়া আর কিছুই বোঝে না। আচ্ছা, কাঁদুনি গিয়ে ওর মধ্যে কি আমার জন্য করুণার উদ্রেকও করা যায় না? বললাম, আমার কৃতকর্মের জন্য আমাকে মাফ করো বিথি। তুমি বারবার এসে আমার কাছ থেকে এভাবে টাকা নিয়ে গেলে আমি শেষ হয়ে যাব। বিশ্বাস করো, আমি সত্যিই এত ধনী নই। বিথি ফুঁসে উঠল। শুনেছি আপনি ঢাকায় ফ্ল্যাট কিনেছেন। অনুনয়ের সুরে বললাম, তোমাকে এভাবে টাকা দিতে থাকলে আমার ফ্ল্যাটটাও বেচে দিতে হবে। বিথি হিংস্রভাবে বলল, তাতে আমার কি? আমি তো আর ফ্ল্যাটে থাকতে পারবো না। ঠিক আছে, 10,000 টাকা না হোক, আপাতত 8,000 টাকা হলেই চলবে। বিথি এমন ভাবে বলল কথাটা যেন বিরাট দয়া দেখাচ্ছে। দরজায় প্রচন্ড শব্দ হলো। জানালাগুলো মাঝে মাঝে কেঁপে উঠছে। বাতাসের বেগ ক্রমেই প্রবল থেকে প্রবলতর হয়ে উঠছে। আমি উঠে গিয়ে দরজা খুলে দিলাম। বাতাসের ঝাপটা আমাকে প্রচন্ডভাবে আঘাত করলো। হঠাৎ সমস্ত বনভূমি বিদ্যুতের আলোয় ঝলসে উঠল। গাছের ডালপালাগুলো ভয়ঙ্করভাবে দুলছিল। এখন সময়, আর দেরি করলে ঝড়ের উন্মত্ত তাণ্ডবে বের হওয়া সম্ভব হবে না। মনে মনে বিথির জন্য দুঃখ হলো। বিথি, আমি তোমাকে শেষ সুযোগ দিয়েছিলাম, তুমি তা ফিরিয়ে দিলে। একথা ভাবতেই মনের মধ্যে ওর জন্য তীব্র ঘৃণা আর রাগের জন্ম নিল। তুমি আমাকে এই পথ অবলম্বন করতে বাধ্য করছো। আমি কখনো এত নিষ্ঠুর হতে চাইনি। এছাড়া আমার উপায় নেই। এখন আমার আর তোমার মধ্যে কেবল মরা বাঁচার প্রশ্ন। দেখি কে জেতে, আমি না বিথি। উঠে দাঁড়ালাম। বললাম, বিথি, আমাকে এখনই বেরোতে হবে, তুমিও সঙ্গে চলো। বিথি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, এখন? ঝড় তো প্রায় শুরু হয়ে গেছে, এখন কিভাবে বেরোবেন? অধৈর্য কণ্ঠে বললাম, আর একটু আগে বের হওয়া দরকার ছিল। নদীতে লঞ্চটা ঠিকমতো বাঁধা হয়েছে কিনা দেখতে হবে। ঠিক আছে, আমি এখানে অপেক্ষা করছি। সেটা সম্ভব নয়। আমি তোমার শর্ত মেনে নিয়েছি, তোমারও আমার কথা শুনতে হবে। আমার স্ত্রী এসে এখানে তোমাকে আবিষ্কার করুক তা আমি চাই না। বিথি আমাকে আশ্বাস দিল। আমি তাকে কিছু বলবো না। তোমাকে আমি বিশ্বাস করতে পারি না। ফলন্ত গাছ মেরে ফেললে আমারই ক্ষতি, পরে ফল পাবো কোথায়? ওসব কথা ছাড়ো, আমার সঙ্গে তুমি বা যেতে রাজি হচ্ছ না কেন? আমি খুব ক্লান্ত, তাছাড়া ঝড়ের মধ্যে যদি পড়ে যাই। সারা রাত তুমি এখানে থাকতে পারো না। আমি একটু পরে বাংলোতে যাব,
তার চেয়ে বরং লঞ্চ ঘাটে একটা ছোট্ট ঘর আছে, তুমি রাতটা ওখানে কাটাতে পারো। ঠিক আছে, আমি আপনার জন্য অহেতুক ঝামেলা সৃষ্টি করতে চাই না, আমার টাকা পেলেই হলো, চলুন। বিথি সমস্ত ক্লান্তি ঝেড়ে উঠে পড়ল। দুজনে বাইরে এসে দাঁড়ালাম। প্রবল বাতাসের তোড়ে নিজেকে সামলে রাখাই মুশকিল। বিথি অসহায় কণ্ঠে বলল, বাতাস উড়িয়ে নিয়ে যাবে মনে হচ্ছে। এই মুহূর্তে বিথি ঠিক একটা বাচ্চা মেয়ের মতো কথা বলছে। আমার হাতটা শক্ত করে ধরো, এই একটুখানি পথ, এরপরেই আমরা জঙ্গলের মধ্যে ঢুকে পড়ব, তখন বাতাসের ঝাপটা আর ততটা লাগবে না। বিথি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, নদী কত দূরে? একেবারেই কাছে, জঙ্গলের মধ্যে। আমার খুব ভয় করছে। আবার বিদ্যুৎ চমকে উঠল। একটা তীব্র আলোক ছটায় ঝলসে উঠল প্রকৃতি। এই তো এসে গেছি আমরা, নদীটা দেখতে পাচ্ছ? উফ, নদীতে এত ঢেউ! উন্মত্ত ঢেউগুলো নদীর বুকে ফুলে উঠছে, যেন কাল নাগিনীর মতো অবিরাম ফুঁসছে। বিথি অবাক হয়ে জিজ্ঞাসা করলো, লঞ্চটা কোথায়? বললাম, কাছেই, অন্ধকারে দেখা যাচ্ছে না। কই, আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি, কোথাও কোনো লঞ্চ নেই, ঘরটাই বা কোথায়? আমি কঠোরভাবে বললাম, আমার সঙ্গে এসো। বিথি ভয়ার্ত আর মিনতি ভরা কণ্ঠে বলল, আপনার গলার স্বর এরকম শোনাচ্ছে কেন? আপনি কি আমাকে নদীর দিকে টানছেন কেন? দোহাই আপনার, আমি সাঁতার জানি না, ছাড়ুন। আমি সাঁড়াশির মতো শক্ত করে ওর হাতটা চেপে ধরলাম। ঠিক তখনই ভয়ঙ্কর বজ্রপাতের শব্দে কেঁপে উঠল সমস্ত বনভূমি। গগন বিদারী শব্দের নিচে চাপা পড়ে গেল বিথির আর্তনাদ। আ কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, কোথায় আছি বুঝতেও পারছি না। এখন কি রাত না দিন কিছুই বোঝা যাচ্ছে না। শুধু প্রচন্ড অবসাদে শরীর অবসন্ন হয়ে আসছে। চেষ্টা করেও চোখ মেলতে পারছি না। কে যেন ডাকছে। অসময়ে আবার কে বিরক্ত করতে এলো। এই, আর কতক্ষণ ঘুমাবে তুমি? ওঠো। কেয়া ডাকছে। অনেক কষ্টে চোখ খুলে তাকালাম। হালকা নীল রঙের শাড়ি পরনে, পিঠের ওপর সদ্য স্নাত ভেজা চুল। কি অপরূপ সুন্দরী না দেখাচ্ছে কেয়াকে। এ কি স্বপ্ন না বাস্তব? ধীরে ধীরে বিছানায় উঠে বসলাম। জানালা দিয়ে বাইরে তাকালাম। এখনো অল্প অল্প বৃষ্টি হচ্ছে, সঙ্গে দমকা বাতাসও বইছে। আকাশ মেঘাচ্ছন্ন। আজ আর বৃষ্টিটা থামবে না। জিজ্ঞাসা করলাম, সাইমা কোথায়? কেয়া উত্তর দিল, ও তো তোমার পাশেই ছিল এতক্ষণ। এত গভীর ঘুমেছিলে, কিছুই টের পাওনি দেখছি। বললাম, হ্যাঁ, সারা রাত ঘুমোতে পারিনি। কেয়া সহানুভূতির সুরে বলল, হ্যাঁ, কাল বিছানায় খুব ছটপট করছিলে তুমি। হ্যাঁ, কেমন যেন অস্বস্তি লাগছিল। আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। ভাগ্যিস ঘুমের বড়ি দিয়েছিলাম। হ্যাঁ, বড়িগুলো কাজে দিয়েছে, খুব মাথা ধরেছিল। এখন মাথা ধরাটা গেছে তো? হ্যাঁ, এবার বলো, ঝড়ে ক্ষয়ক্ষতি তেমন হয়নি তো? হয়নি মানে? অনেক বড় বড় গাছ উপড়ে পড়েছে। সবচেয়ে বড় কথা, 3টে লাশও পাওয়া গেছে। কিভাবে মারা পড়েছে সেটা বলতে পারবো না, তবে তোমার গার্ড বলেছিল ঝড়ে নাকি 3জন মারা গেছে। এত প্রচন্ড ঝড়, কিছু মানুষ তো মরবেই। আমার ধারণা আরো মৃতদেহ পাওয়া যাবে। মাথার মধ্যে কেমন যেন করছে। জিজ্ঞাসা করলাম, কেয়া, এখন কটা বাজে? এখন 2:30। শিগগির উঠে গোসল সেরে খেয়ে নাও। তোমরা খেয়েছো? সাইমাকে খাইয়ে দিয়েছি। ও অবশ্য তোমাকে ছাড়া খেতে চাইছিল না,
আমি তোমার সঙ্গে খাবো। কেয়া যেন মমতার এক প্রতিমূর্তি। ও এত ভালো না হয়ে আর একটু খারাপ হলেই পারতো। খাট থেকে নেমে দাঁড়ালাম। একটা অসাড় অনুভূতি সমস্ত চেতনাকে আচ্ছন্ন করে রেখেছে। জিজ্ঞাসা করলাম, লাশগুলো এখন কোথায়? কেয়া অবাক হয়ে বলল, কোন লাশগুলোর কথা বলছো? ওই যে তুমি বললে ঝড়ে মারা পড়েছে। ও, এই কথা। ঝড়ে তো সবসময় কেউ না কেউ মারা পড়ছেই। কার লাশ কে খবর রাখে বলো? কিন্তু তুমি হঠাৎ ও নিয়ে চিন্তিত হয়ে পড়লে কেন? না, ভাবছিলাম আমাদের কোনো কর্মচারীটারই মারা গেল কিনা। সেরকম হলে নিশ্চয়ই খবর পেতে। লাশগুলো কি শুধু পুরুষের নাকি মেয়ে ছেলেরও আছে? কেয়া উত্তর দেবার আগেই মনে হলো কে যেন বাইরে থেকে ডাকছি। কেয়া বলল, তুমি বাথরুমে যাও, আমি দেখছি। কি যে হয়েছে আজ তোমার? কি সব অদ্ভুত প্রশ্ন করছো? ছেলের লাশ না মেয়ের লাশ? না, আর কথা না বাড়ানোই ভালো। এমনিতেই বড় বেশি কৌতূহল প্রদর্শন করে ফেলেছি। তাড়াতাড়ি বাথরুমে ঢুকলাম। বাথরুম থেকে ফিরে এসে দেখি কেয়া তখন দাঁড়িয়ে আছে। বলল, দেখো তো, থানার ওসি সাহেব এসেছেন, তোমার সঙ্গে কথা বলতে চান। আমি ভীষণ চমকে উঠলাম। থানার ওসি এখানে কি চায়? আমার সঙ্গে আবার কি কথা? কেয়া আশ্চর্য হয়ে তাকালো। বলল, তুমি এমন করছো কেন? গিয়ে দেখোই না তিনি কি কথা বলতে এসেছেন। ড্রয়িং রুমে গিয়ে দেখি ওসি সাহেব বসে রয়েছেন, গায়ে রং চটে শার্ট। কুশল বিনিময়ের পরে হঠাৎ জিজ্ঞাসা করলেন, আচ্ছা, গত রাতে কি আপনার কাছে লাল শাড়ি পরা কোনো মেয়ে দেখা করতে এসেছিল? প্রশ্নটা শুনে আমার মুখের রং কি ফ্যাকাশে হয়ে গেছে। কথা বলতে এত কষ্ট হচ্ছে কেন? গলা দিয়ে যেন স্বর বেরোচ্ছে না। জিজ্ঞাসা করলাম, এ কথা কেন জানতে চাইছেন? একটা মেয়ের লাশ পাওয়া গেছে, নদীর বুকের উপরে পড়েছিল। একটা বড়সড় গাছ, ওর মধ্যেই মেয়েটির মৃতদেহ আটকে ছিল। ওই একটাই মৃতদেহ পাওয়া গেছে? না, মোট 4টে খোঁজ মিলেছে। 2টো মরেছে ঘর চাপা পড়ে, একটা বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে, আর এই মেয়েটি। গলার স্বরটা স্বাভাবিক রাখার চেষ্টা করতে করতে জিজ্ঞাসা করলাম, শুধু এই মেয়েটির ব্যাপারে খোঁজ নিচ্ছেন কেন? যদ্দূর খোঁজ পেয়েছি মেয়েটি এই অঞ্চলের কেউ নয়। এখানকার স্থানীয় অধিবাসীদের কেউ তাকে চেনে না। তাছাড়া সাজসজ্জা দেখে মনে হয় শহরের কেউ। এখানে মেয়েটির লাশ এলো কি করে ঠিক বুঝতে পারছি না। এমনও তো হতে পারে দূরে কোথাও লঞ্চ কিংবা নৌকাডুবি হয়েছে, স্রোতের টানে লাশ ভেসে এসেছে। আমি প্রথমে সেটাই ভেবেছিলাম, কিন্তু জঙ্গলের একজন গার্ড লাশ দেখে মেয়েটিকে শনাক্ত করেছি। জিজ্ঞাসা করলাম, মেয়েটিকে কি সে চেনে? না, মেয়েটিকে সে চেনে না। তবে গতকাল ঝড় শুরু হবার আগে মেয়েটি নাকি আপনার বাংলোর দিকে আসছিল। মেয়েটি তাকে আপনার বাংলোর ঠিকানা দেখিয়ে কিভাবে যেতে হবে জিজ্ঞাসা করেছিল। ওর ধারণা মেয়েটি আপনার পরিচিত কেউ হবে। প্রশ্নই আসে না, মেয়েটি কেন আমাদের কেউ হতে যাবে? ওসি সাহেব অবাক দৃষ্টিতে আমার দিকে তাকালেন। আপনি মেয়েটির লাশ না দেখেই কিভাবে এতটা নিশ্চিন্ত হলেন? এমনও তো হতে পারে মেয়েটি আপনার কাছে আসছিল, হঠাৎ পথ ভুলে অন্যদিকে চলে যায়, তারপর ঝড়ের মধ্যে পড়ে। তা কি করে হয়? আমার বা আমার স্ত্রীর পরিচিত কেউ আসার কথাই ছিল না। থাকলে আমরা জানতাম। কিন্তু মেয়েটির কাছে আপনার নাম ঠিকানা লেখা ছিল কেন? বেটা আচ্ছা ঘুঘু তো, অথচ কি নিরীহভাবে প্রশ্ন করছে, সেটা কি করে সম্ভব? দেখুন, আমি সেই জন্যই আপনার কাছে এসেছি। মেয়েটির কাঁধের ব্যাগে একটা ছোট্ট কাগজে আপনার নাম ধাম ঠিকানা লেখা আছে। আমি আমার চোখে নিষ্পাপ দৃষ্টি ফুটিয়ে তুলে বললাম,
তাই নাকি? আশ্চর্য, আমি কিছুই বুঝতে পারছি না। মেয়েটি কে? কি তার পরিচয়? ওসি সাহেব অমন করে আমার দিকে তাকাচ্ছে কেন? সম্ভবত ওর নাম বিথি। আমার গলা দিয়ে আওয়াজ বেরোতে চাচ্ছে না। অতি কষ্ট জোর করে জিজ্ঞাসা করলাম, কি বুঝলেন? ব্যাগের মধ্যে রাখা একটি বাসের টিকিটে মেয়েটির নাম লেখা রয়েছে বিথি। এই দেখুন। ওসি সাহেব পকেট থেকে বের করে একটা আধভেজা বাসের টিকিট আমার সামনে মেলে ধরলেন। আমি অবাক হবার ভান করে বললাম, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। এ নামের কোনো মেয়েকে আমি তো চিনি না। কেনই বা সে আমার বাড়িতে আসবে, তাও আবার ঝড়ের রাতে? ওসি সাহেব কি সন্দিগ্ধ দৃষ্টিতে আমাকে দেখছেন। কাল রাতে আপনি কোথায় ছিলেন? বেটা বদমাস কিছুতেই ছাড়বে না, জেরা শুরু করে দিল দেখছি। কাল সন্ধ্যে থেকেই আমার মাথা ব্যথা শুরু হয়েছিল। ঝড়ের আগে গার্ডকে সঙ্গে নিয়ে লঞ্চটা ঠিকমতো বাঁধা হয়েছে কিনা দেখতে যাবার কথা ছিল। মাথা ব্যথার জন্য শেষ মুহূর্তে সে পরিকল্পনাও বাতিল করতে হয়েছিল। গার্ডকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন। ওসি পরিবেশটা হালকা করার জন্য বললেন, আপনি ব্যাপারটাকে ওভাবে নিচ্ছেন কেন? মৃতদেহটা কাকে হস্তান্তর করব সেটা বুঝতে না পেরে আমি আপনার কাছে এসেছি। নইলে এটা তো আর কোনো অপমৃত্যুর কেস নয় যে তদন্ত করব। বললাম, অবশ্য ঠিকই করেছেন। আসলে মেয়েটিকে শনাক্ত করার ব্যাপারে আমি আপনাকে সাহায্য করতে পারলে খুশিই হতাম, কিন্তু নিজে বুঝতে পারছি না কিভাবে আপনাকে সাহায্য করব। তবে এমনও তো হতে পারে আমারই কোনো কর্মচারীর খোঁজে কিংবা তার বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে আমার কাছে আসছিল। আমার যুক্তিটা বোধ করেই ওসি সাহেবের মনে ধরেছি। বললেন, হতে পারে, এ ধরনের সম্ভাবনাই বেশি। যে কোনো কারণেই হোক ঝড়ের মধ্যে আটকে পড়ে মারা গেছে। আপনি নিশ্চিত তো গত রাতে এরকম কোনো মেয়েকে আপনি দেখেননি? অবশ্যই, এরকম কোনো মেয়ে আমার কাছে আসেনি। হঠাৎ দরজার ওপাশে ঝনঝন করে শব্দ হলো, গ্লাস ভাঙার শব্দ। মনে হলো কেউ দরজার পাশে দাঁড়িয়ে আমাদের সব কথা আড়ি পেতে শুনছে। খেয়া নয় তো? সব ব্যাপারে ওর অদম্য কৌতূহল। পুলিশ আসতে দেখে তার কৌতূহলের মাত্রা নিশ্চয়ই বেড়ে গেছে। ও কি আমাদের কথাবার্তা সব শুনে ফেলেছে? আচ্ছা, আমি তাহলে উঠি। ওসি সাহেব উঠে দাঁড়িয়ে বললেন, ও অসময়ে এসে আপনাকে অযথা বিরক্ত করলাম। লাশটার কি করবেন? ওসি সাহেব সহজ গলায় বললেন, কি করব আবার, ওটা বেওয়ারিশ লাশ হিসাবে ধরে নিতে হবে। আমি সায় দিলাম, হ্যাঁ, ঝড়ের কবলে পড়ে নদীতে ডুবে কতজনই তো মারা পড়ে, সব মৃতদেহ কি আর শনাক্ত করা সম্ভব? ওসি সাহেবের কপালে হঠাৎ চিন্তার রেখা দেখা দিল, কিন্তু একটা ব্যাপার আমি ঠিক বুঝে উঠতে পারছি না। মেয়েটিকে গাঢ় জঙ্গলের মধ্যে দিয়ে আসতে দেখেছি, নদীতেও ডুবে মরল কি করে? আমার হৃৎপিণ্ডের সব স্পন্দন যেন থেমে গেল। গলা দিয়ে একটা শব্দও বের হলো না। ওসি সাহেব আমার ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে দেখেনি। দরজা দিয়ে বের হতে হতে আপন মনেই বলতে থাকলেন, সম্ভবত ঝড়ে উড়িয়ে নিয়ে নদীতে ফেলেছে। মাই গড, কি প্রচন্ড ঝড়! এরকম একটা ঘটনা আরেকবার দেখেছিলাম। প্রবল ঝড়ো হাওয়ায় একজন লোক গাছের মাথায় গিয়ে আছড়ে পড়েছিল। গাছের মাথায় উঠে কত কষ্টে তার লাশ নামিয়ে আনতে হয়েছিল। তাই নাকি? যাকগে, এ নিয়ে আর গবেষণার দরকার নেই, আমি আসি। চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। আমি বারান্দায় দাঁড়িয়ে করমর্দন করে ওসিকে বিদায় দিলাম। বাইরে তখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তাকিয়ে দেখি
আমার সাধের সেগুন গাছটা গোড়া শুদ্ধ উপরে পড়ে আছে, চারিদিকে ঝড়ের তাণ্ডব লীলার চিহ্ন। একটা ভয়ঙ্কর ভাঁড়া খাটলো। এতক্ষণে কেয়া নিশ্চয়ই আমার জন্য টেবিলে খাবার সাজিয়ে অপেক্ষা করছে। আশ্চর্য, ও কখনো জানতে পারবে না যে কাল রাতে আমার উপর দিয়ে কি প্রচন্ড ঝড় বয়ে গেছে। জীবনের সব কথা কি কেউ সবাইকে বলতে পারে? যা ঘটে গেছে তা এখন অতীত, আমার কাছে এর মূল্য নেই। আমি কেবল বর্তমানকে প্রশ্রয় দেব, বর্তমানকে নিয়েই হবে আমার যত ভাবনা। আমাকে খাবার টেবিলে বসে খেতে হবে। কাল থেকে সাইমা তার বাবার কাছ থেকে কোনো আদর পায়নি, তাকে একটু বেশি করেই আদর করতে হবে। শোনো, চমকে উঠলাম। কখন যে কেয়া পেছনে এসে দাঁড়িয়েছে টের পাইনি। ওর গলার স্বরটা ইস্পাতের মতো কঠিন। কি ভয়ঙ্কর শীতল সেই কণ্ঠস্বর। ওর দিকে ঘুরে তাকালাম। কেয়ার চাউনিটা এমন দেখাচ্ছে কেন? লাল শাড়ি পরা ওই মেয়েটি তোমার কাছে কাল কেন এসেছিল? বিদ্যুতের আলোয় মেয়েটাকে আমি স্পষ্ট দেখতে পেয়েছি। তুমি ওসি সাহেবকে মিথ্যে কথা বলেছ? তুমি জানো মেয়েটা কিভাবে মারা গেছে, তাই না? আমি কেয়ার চোখের দিকে তাকালাম। কি ভয়ানক অন্তর্ভেদী সে দৃষ্টি। বন্ধুরা, আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।